কিন্তু এখন আসছেন আপনি সংশোধনে। তার মানে আপনি যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন সেটাকে ভঙ্গ করতেছেন, এক। দুই, তারপরে সেই সংশোধনে আপনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? ৭০ অনুচ্ছেদ এখনো বহাল আছে। সেই ৭০ অনুচ্ছেদ থাকা অবস্থা আপনি রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন। এই ৭০ অনুচ্ছেদ এমন একটা অনুচ্ছেদ যেটা ব্যক্তির বিবেককে অকার্যকর করে। নাম্বার ওয়ান, আমার বিবেক বলছে যে আমি মজলিসকে ভোটটা দিব, কিন্তু এই ৭০ অনুচ্ছেদ আমাকে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? আমিও আবার বিবেককে বিসর্জন দিয়ে আমার সদস্যপদ টিকায় রাখতে চাই, থাকতে হবে। তার মানে এখানে বিবেক টিবেক বলতে, ইনফ্যাক্ট রাজনীতিতে আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিবেক বলতে কিছু নাই, এবং সেটা তারা বহাল রাখছেন যে বিবেকহীন হতে হবে। ২ নম্বর আসেন, নির্বাচন হলেই কোন সব সংকটের সমাধান হবে। যিনি ২০ তারিখে রাষ্ট্রপতি হতে যাবেন তিনি বলছিলেন যে নির্বাচন হলে, নির্বাচিত সরকার আসলে সমস্ত সংকট চলে যাবে। আপনি বিদ্যুৎ এবং গ্যাসের সংকটটা দেখেন, আপনি ব্লেম দিচ্ছেন অতীত সরকার। কোন সরকার? শেখ হাসিনা সরকার। আমি মানলাম তারটাই, কারণ উনি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছেন, উনি অন্যান্য ভিত্তিক করেন নাই। পাশাপাশি গত ১৫ বছর যাবৎ আমরা গ্যাস ইম্পোর্টের উপর ডিপেন্ড করছি, আমার গ্যাস ফিল্ডে আমি হাত দেই নেই। সুতরাং ইম্পোর্ট করলে যেটা হয় সেটা একটা শ্রেণীর সুবিধা পায়, সেই সুবিধার দিকে আপনি গেছেন, প্লাস স্বনির্ভর আপনি হননি, আপনি ডিপেন্ড করছেন তাদের উপরে। এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা। কিন্তু বিদ্যুৎ সংকটটা যে রইল, আপনি জাস্ট যদি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কম্পেয়ার করেন, আমি নিশ্চিত করে বলছি এই সংকট ছিল না এত ব্যাপক। তাহলে অন্তর্বর্তীকালীন যে সরকারটা, সেও তো ওই অতীত সরকার যাদের কথা ব্লেম দিচ্ছি তাদের পরেই আসছিল। সেখানে মানে যুদ্ধ ছিল না ইরান যুক্তরাষ্ট্রের, সেখানে যুদ্ধ ছিল না, কিছুই ছিল না আপনি বলতেছেন। আচ্ছা, যদি তাই হয়, আপনার গ্যাস সংকট, আপনার বিদ্যুৎ সংকট, আপনি তো ওই সংকটে যান, ওই সব বিবেচনায় নিয়ে বাজেটও তো আপনি ১,৩০,০০০ কোটি টাকা বেশি করলেন। কি হিসাবে? আপনার নাই তো, আপনি তো কমাইতে পারেন নাই, আরো বাড়াইছেন আপনি। হ্যাঁ, ২ নম্বর আসেন, আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, আমি বিদ্যুৎ বিল দিব। বিদ্যুৎ দিতে পারতেছেন না, আমি বিদ্যুৎ বিল দিব। শর্ত কি? ক্যাপাসিটি চার্জ। বিদ্যুৎ বিল যা কালেকশন করে সরকার, তার 40% ক্যাপাসিটি চার্জ দিতে হয়। তাহলে আপনি আমাকে বলেন, আপনার মন্ত্রী যখন আমাকে বলে যে আপনি ২ বছর আমাদের টাইম লাগবে সবকিছু ঠিক করতে, তো আপনার যদি এত সাহস থাকে, আপনি ক্যাপাসিটি চার্জ যারা নেয় বা যাদেরকে দেন তাদেরকে বলেন না ২ বছর ওয়েট করেন। আপনি জনগণকে চুষবেন আর ওই ক্যাপাসিটি চার্জ দিয়ে সুসম্পর্ক রাখবেন লিমিটেড লোকের সাথে। কারণ যারা ক্যাপাসিটি নেয়, চার্জ নেয়, ব্যক্তি হিসাবে কয়জন? কিন্তু আপনি যদি ক্যাপাসিটি চার্জ না দেন ২ বছরের জন্য, আমি চ্যালেঞ্জ করে বলছি জনগণ আপনার সাথে থাকবে। আর জনগণ যদি আপনার সাথে থাকে, আপনার চেয়ে শক্তিশালী কোনো ব্যক্তি নাই। সুতরাং এইটা যেমন আপনি পারছেন না, আবার আপনি গ্যাস দিবেন না, আমার গ্যাস বিলটা পুরা নিবেন, কেন আমাকে চুষবেন? কারণটা কি? আপনি গ্যাস দিবেন না, বিল নিবেন, হয় না, এক। ২, আমি ধরে নিলাম তর্কের খাতিরে গ্যাস আমি পাচ্ছি না, না পাইতে পাইতে আমি বিল দিতে পারতেছি না, একসময় আমার লাইনটা কেটে দিলেন, তর্কের খাতিরে বলছি। বিদ্যুৎ পাচ্ছি না, আমি রাগ হয়ে বিল দিচ্ছি না, আপনার লাইনটা কেটে দিলেন। আমার বিদ্যুৎ নাই, আমার গ্যাস নাই, আমি খাইয়ে মরি, না খাইয়ে মরি, কিচ্ছু। আপনি চলবেন কেমনে? আপনি যদি বিদ্যুৎ বিল না পান, আপনি যদি গ্যাস বিল না পান, আপনি চলবেন কেমনে? সেটা আপনি ভাববেন না? আপনার জন্য তো অন্য কোনো সংকট লাগবে না, আপনার এই সংকট যথেষ্ট। এটা আপনি কিভাবে ঠেকাবেন? ২ নম্বর আসেন, নির্বাচন হলে পরে আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে, মব থাকবে না। কোনটা কমছে? উপরন্ত স্বরাষ্ট্রমন্ত্রী বদল করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমি ধরে নিলাম এলজেডিতে গেছেন, মানে তার প্রমোশন হয়েছে, সাধারণত এটা একটা বড় জায়গা। কিন্তু যদি স্বরাষ্ট্রমন্ত্রীর পারফরমেন্স খুব ভালোই হইতো, তাহলে রাষ্ট্রের জনগণের স্বার্থে, আইন শৃঙ্খলার স্বার্থে ওই পদের চেয়েও তো এইটা বড়, এই দায়িত্বটা বড়, সেটাও আপনি শিফট করছেন। এরপরে আসেন, আপনি সংসদে গেলেন, এখনো কিন্তু কাগজে কলমে শিফট হয়নি। আচ্ছা, যাই হোক, আজ পর্যন্ত যেটা আমরা জানি, আসেন সরকারি দলের কি অবস্থা, বিরোধী দলের কি অবস্থা পার্লামেন্টে। সেখানে শুরু ফ্রম ডে ওয়ান আপনি একটা গ্যাপ তৈরি করলেন, কারণ 2টা শপথ নেয়ার কথা ছিল, একটা শপথ আপনার নেননি। 2 নম্বর, আপনি সংস্কার প্রতিশ্রুতি রক্ষা করেননি। একটা সংশোধনের কথা বলতেছেন, এখনও তার চেহারা আমরা দেখতেছি না।
3 নম্বর আসেন, আমরা বিচার বিভাগ নিয়ে অনেক আন্দোলন করছি। ইভেন ওনাদের 31 দফার ভিতরে আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় থাকবে, আছে 31 দফায়, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, বিল্ডিং উদ্বোধন, স্টাফ বসাইছে। আপনারা বরং সেটাকে বিলুপ্ত করে দিলেন। ভাই আজকে আপনি চলে যান, নো ম্যাটার, বাট সময়ের ব্যবধানে ইতিহাস বলবে। ইতিহাস কিন্তু যায় না, ইতিহাস আপনাকে ধরে রাখতে হবে। ওনারা আরো মডিফাইড করবে বলছে। মডিফাইড করবে, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি মানবাধিকারের যে গুম কমিশন অধ্যাদেশটা বাতিল করেন, নতুন করে আনবেন কেন? আপনি ওইটাই রাখেন, রাইখে আপনি অ্যামেন্ডমেন্ট করেন, আপনি তো সরাই দিলেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, সরকারের কথা কি বলবো, ওই গুম কমিশন অধ্যাদেশ যেদিন বাতিল হয়, সেই পার্লামেন্টে কিন্তু কারো স্ত্রী আর কারো স্বামী, হ্যাঁ, কারো সন্তান গুম হওয়া ছিল, প্রতিবাদ করেনি। কারণ আমাদের দেশে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং একটা মোহ, ওই মোহর ভিতরে পড়লে আপনি সব কিছু ভুলে যান। আপনি বাংলাদেশে ঠিক করতে হলে প্রথম করতে হবে আপনাকে, আপনি বাংলাদেশি আমরা, ইট ইজ এ ফ্যাক্ট, ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশটাকে আপনি দেশপ্রেমিক কিনা, দেশটাকে গড়তে চান কিনা, নাকি আপনি শুধু আপনারটা দেন। নাইলে আপনি দেখেন সব পুরনো, অ্যাকচুয়াল পরিবর্তন হয় নাই। শেখ হাসিনার সেই সংবিধানটা বহাল, সংবিধানে ঢুকলেন আপনি সংবিধান বহির্ভূতভাবে, সংবিধানকে না মেনে ঢোকার পর আপনি এখন সংবিধান মানতেছেন, সমানে সমানে মানতেছেন, তারপরে অনেক জায়গায় মানেন না। সংবিধানে লেখা আছে একটা, পড়তেছেন আর একটা, চুপ্পু সাহেব পড়ে গেছেন। সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু জাতির ঘোষক, আপনি পড়ে গেছেন জিয়াউর রহমান স্বাধীন। আমার ঘোষক নিয়ে বিতর্ক নাই, বিতর্ক হলো সংবিধান নিয়ে। সংবিধানে যা লেখা আছে যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন অতক্ষণ তো ওইটা পড়তে হবে, ম্যান্ডেটরি, তা না হলে সংবিধান ভায়োলেট। তো আমি এই 6 মাসে কি পেলাম? আমি এই 6 মাসে এমন কিছুই পাই নাই। যে কথাটা উনি বললো, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ইত্যাদি ইত্যাদি শুনলাম, কয়জনরে দিছেন? আমি তো কি 50 কোটি গাছ লাগানোর কথাও শুনছি, 20,000 কিলোমিটার খাল খননের কথা শুনছি, কোথায় শুরু হচ্ছে? সেগুলো তো অফ। আমি সেই জন্য বললাম, হয়তো সরকার মনে করবে যে আমি তার সমালোচনা, নো, ইটস এ পিওর ডিসকাশন, থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল। কারণ আমি বলি, আপনি একটা পে স্কেল দিতে যাচ্ছেন, পে স্কেলে 100 থেকে 140% বেতন বৃদ্ধি করবেন, কোত্থেকে টাকা দিবেন? ক্যাপাসিটি চার্জ দিতে পারেন না, জনগণের গ্যাস দিতে পারেন না, বিদ্যুৎ, 18 কোটি লোকের কাছে আবার রাজস্ব চুইসে নিয়ে আপনি 18 লক্ষ লোকের বেতন দিবেন, মানেটা কি? 18 কোটি লোকের চুষবেন, 18 লক্ষ লোকের দিবেন, কোথায় আছে জনগণ? ভোটের বেলা করে জেলে পাঠানো দরকার। আমি এই ধরনের যদি কিছু হয় আরো খুশি হতাম, যদি সিনহা বা আমাদের বুয়েটের যে আবরার হত্যা হলো, এইটার যদি একটা রায় হতো, যারা বাংলাদেশে আছে, জেলে আছে, এদের যদি একটা ফাঁসি বা যাবজ্জীবন আমৃত্যু ইয়ে হতো, জেল, এই কারণ পলাতক আসামির আপনি যদি মৃত্যুদণ্ড দেন আর যাবজ্জীবন আমৃত্যু জেল দেন, ওইটা আমরা মনে হয় যে মানে বাস্তবতা মানে সাথে আমাদের মিল খায় না। কারণ বাংলাদেশে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আর যে নাই তাকে আমি মৃত্যুদণ্ড দিলেই বা কি, আর ফাঁসি দিলেই বা কি, অন্য কিছু দিলেই বা কি। এই জন্য আমি তারপর আই এম হ্যাপি যে গভর্নমেন্ট ইজ ডুইং বেটার। তবে প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে, আমি মনে করি তার এখানে কিছু সিনিয়র সিটিজেন দলের যারা আছে, সিনিয়র সিটিজেন, তাদেরকে আনা উচিত, যারা অভিজ্ঞ এবং যারা, তাহলে আমরা মনে হয় আরো পূর্ণতা পাবে এবং আরো পারফরমেন্সটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমরা শুনে আসি, জনাব হাবিবুর রহমান হাবিব বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন জনাব আবু হেনা রাজ্জাকি, সেই সব বিষয় দিয়ে যদি আপনি শুরু করেন। আবু হেনা রাজ্জাকি তো দিনকেও রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, এত সুন্দর করে বলতে পারেন। কোনটা দিনকে রাত বানালেন আর কোনটা রাতকে দিন বানালেন? ওই যে বললেন এটা হয় নাই, সেটা হয় নাই, এটা হতে পারে, সেটা হতে পারতো, বলে না, এত ভাবে বললেন সুন্দরভাবে, আমি এখন মুখস্থ করে ফেলছি, ঘুম এসে গেছে ভারী কথা শুনে। গ্যাস, বিদ্যুৎ, সব কিছু নিয়েই সংকট। এখন উনি যদি জামাত রাষ্ট্র ক্ষমতা আসতো, তা ইরানকে তো আক্রমণ করতো না ট্রাম্প, ইসরায়েলও করতো না, ভয়, তারপর তেলের ক্রাইসিস হতো না, তাহলে তো আজকে এই বিদ্যুতের সংকট হতো না। তেল তো বিদ্যুৎ। আর গ্যাস 15.5 বছর আওয়ামী লীগ গ্যাস উত্তোলন করার কোনো ব্যবস্থা করেনি, এলএনজির উপরে নির্ভরশীল ছিল তাদের ব্যবসায়ীদেরকে বড়লোক বানানোর জন্য। তো সেই এলএনজি হঠাৎ করে গ্যাসের সংকট দেখা দিতে পারে। এই যে যেটা এলএনজিটা আসলো, 2000 সামিট গ্রুপের একটা কি এক জাহাজে, কী যন্ত্রপাতি গণ্ডগোল, ওরা ফিরতে পারে, কী জানার কাহিনীটা শুনলাম, এই সাংঘাতিক ক্রাইসিস হয়ে গেছে। ক্রাইসিসের সঙ্গে সঙ্গে এই ক্রাইসিসটা, তো এখন বৈশ্বিক ক্রাইসিসের কারণে যদি বিএনপি দ্রব্যমূল্য
আর যদি ক্রয় ক্ষমতার মধ্যে বা বৃদ্ধি ঠেকাতে না পারে বিএনপির দোষ। যদি এরা আক্রান্ত না হতো, এই যে তেলের দাম না পারতো বা রেগুলার পাওয়া যেত আগের মতো, তাহলে 15% তো ডিজেলের দাম বাড়াতে হতো না। চাকরিজীবীদের পে স্কেল দেন কিভাবে? আপনার কাছে টাকা নাই, আপনি পে স্কেল দেন কিভাবে? বলি অকটেন পেট্রোলের দাম বাড়লে পরে উৎপাদনের ক্ষতি হয় না, জনগণের কোনো ক্ষতি হয় না, বড় লোকরা তাদের ক্ষতি হয় না, তাদের টাকা বেশি লাগে। কিন্তু ডিজেলটা হলে পরে টোটালটা, ধরেন আপনার বাড়িতে মাছ মাংস তরি তরকারি বাবুর্চি সব নিয়ে আসছেন, এবং আমার রাজাকে ভাইয়ের মতো একজন অভিজ্ঞ মানুষ পরামর্শ এইভাবে রান্না করো, সব সুন্দর হবে। কিন্তু লবণ যদি না থাকে হবে? আপনার ডিজেলটা এরকম, তেলটা এরকম, সারা দেশ অচল হওয়ার কথা, সারা পৃথিবীতে দাম বেড়েছে। তারা হয়তো তাদের ঘাটতি হচ্ছে না, কিন্তু দাম বেশি জন্য কেনার সামর্থ্য তাদের আছে। আমাদের মিডল ইস্টে প্রচুর লোক যায়, ইরান আক্রান্ত হওয়ার পরে তো আমাদের লোকেরা বন্ধ হয়ে গেছে। তো এই যে নানান কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হয়েছে, সেই বৈশ্বিক সংকটটাকে যদি বিএনপি চাপায় দেওয়া হয়, তাহলে আমার মনে হয় একটু অন্যায় হয়, এটা বেশ অন্যায়। কিন্তু যে পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল সেগুলো নেওয়া হচ্ছে না। পদক্ষেপগুলো তো নিবি, পদক্ষেপগুলো নিতেই হবে। যেমন এখন ধরেন আস্তে আস্তে আমরা এখন সোলার দিকে যাচ্ছি। একবার প্রত্যেকের বাড়ি যেখানেই হোক, ঘর বাড়ি বিল্ডিং বানালেই সেখানে সোলার দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে তারপর গ্যাসের বাফেক্স আমাদের আছে, তাকে বসিয়ে রেখেছিলাম 15.5 বছর। এখন আমরা ওটাকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধানের জন্য ব্যবস্থা করব। তারা 2-4টা পেলেই আমরা স্বাভাবিকভাবে ফিরে আসতে পারব। এখন অন্যান্য ক্ষেত্রে যেগুলো বলবো, সামাজিক যে, হ্যাঁ, যেটা বললেন বেতন বৃদ্ধির কথা বললেন, জি, বেতন বৃদ্ধির ব্যাপারে আমার দলীয় সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত অভিমত, যে মাত্র কত 18-20 লাখ সরকারি কর্মচারী কর্মকর্তা, এই তো এই 18 লাখ মানুষের জন্য যখনই বেতনটা বৃদ্ধি হবে, তাও কোথাও 150 এরকম, 100 এরকম, এই বেতনটা বাড়ানোর সঙ্গে সঙ্গে ক্রাইসিস দেখা দেবে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা বললে আমাদের বেতন বাড়ায় দাও, এটা একটা সংকট সৃষ্টি হবে। কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে সরকার আরেকবার বিবেচনা করে, সরকারি কর্মকর্তারা তাদের অনেকেরই অসুবিধা হয় না, এখানে নানান সুবিধা তারা পায়। তো সচিবরা অনেক টাকা বেতন পায়, তাদের বেতন ছিল 73-76 হাজার টাকা, এখানে 1,60,000 টাকা। তার গাড়ি পায়, তার ড্রাইভার পায়, তার নানান সুবিধা পায়। নিচ লেভেলে যাদের বেতন ছিল 12,000, 8,000, তাদের তো 20,000 করছে। এদের বেতনটা যদি বাড়া দেওয়া যেত, আমাদের কষ্ট হলে মানা যেত, মানতে পারতো। কিন্তু সংখ্যা এদের বেশি, যে কারণে ওই দিক দিয়ে কুড়াতে পারবে না। কিন্তু যাদের প্রয়োজন অত নাই, তাদেরকে বাড়ানো হয়েছে। এই জন্য সমালোচনার সম্মুখীন সরকার করবে, আমি মনে করি। তার জন্য এই বিষয়টা বিবেচনা করা উচিত মনে করি। এখন কথা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে 6 মাসের কোনো ইঙ্গিত দেখছে না। না, রাজব ভাই যেটা বললেন, 1969 সালে কি জুলাই হয়েছিল? না। 52 সালে কি জুলাই হয়েছিল? না। 90 সালে কি জুলাই হয়েছিল? না। জুলাই হয়েছে বললেই আমরা আজকে মুক্ত, আমরা সরকার করতে পেরেছি। জুলাই হয়েছে বলে অনেকেই আজকে বিরোধী দলে বড় বড় অনেকগুলো আসন পেয়েছে। অনেকে জুলাইয়ের সাথে জড়িত ছিল, তারা এমপি হয়েছে, উপদেষ্টা হয়েছে। জুলাই না হলে কী হতো? তাদের কী হতো? আরে বিএনপিতে 4বার ক্ষমতা ছিল, আপনার 23-24 না যেত, 29 আবার হতো, 29 অতদিন যাবে কেন? এখন নিশ্চয়তা আছে নাকি? এর সাথে রাজাকি ভাই সেটাই বলল। রাজাকি ভাই তো বললাম না, রাজাকি ভাই তো মানুষ গরুর পেট থেকে ছাগলের বাচ্চা বের করতে পারে অনেকে, রাজা ভাই ছাগলের পেট থেকে গরুর বাচ্চা বের করতে পারে। তো ওই জন্য ওইভাবে বলছে। এখন কথা হলো যে অনেকগুলো আন্দোলনের সাথে প্রথম দিকে ছিলেন না আপনারা, কৌশলগত কারণে। আমরা কৌশলগত কারণে আমাদের লোককে ছিল না, আমাদেরকে একদিনে হয়। 52 সালের ভাষা আন্দোলনের গর্ভে স্বাধীনতা জন্ম হয়েছে, আর 15.5 বছরের অত্যাচার নির্যাতন সহ্য করে বিএনপি মাঠে ছিল। জি। আর সরকারের অনিয়ম, সরকারের কিছু বৃদ্ধি ঠেকাতে না পারা, ভোটার নির্বাচন, সব কিছু মানুষ ছিল পাগল পাড়া সরকার হটানোর জন্য। একটা সুযোগ পেয়ে গেছে। হ্যাঁ, এটা আমি এখনো বলছি, আমরা তো অনেক আগেই এক দফা ঘোষণা করেছি। এটা আমি স্বাধীনতা ঘোষণার সাথে, স্বাধীনতা ঘোষণাতে জিয়ার মধ্যে এই কথা কি অস্বীকার করবেন? প্রথমে নিজেকে সুপ্রিম অথরিটি হিসাবে ঘোষণা করেছেন, তারপরে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলেছেন
সেটা বাস্তবতা। আমরা তো অনেক আগেই, তারেক রহমান কেন, আমরা তো অনেক, আমি জেলখান থেকে বেরো এসেই, তারেক রহমান তো করছেন দলের সদস্যতা, আমি তো জেলখান থেকে এসে বেরোলাম এই সরকার আগে বলেছি, আপনাদের কোনো বলেছি, যেদিন বেরোয় সেদিনই বলেছি। কিন্তু ছেলেরা তো আসলে কত 3 তারিখে 4 তারিখে গেলে এক দফায় গেল, আমরা তো এক দফা বহুদিন আগে থেকে করতেছি। তারা যে আবার 27 তারিখে 28 তারিখে ডিবি অফিসে হারুনদের নির্মমভাবে তাদের উপর অত্যাচার করলো, ধরে নিয়ে আসলো, তারপরে তাদের কাছ থেকে খাওয়ায় দাওয়ায় মুসলিক আদায় করলো দূর করে। আমি সেদিন কী বলেছিলাম, আমি যখন আত্মগোপনে ছিলাম, ওখান থেকে ভিডিও পাঠালাম, ভিডিও করলাম, ছাড়লাম যে তোমরা কেন করলাম, তোমাদের আঙ্গুলকে কেটে দিত, তোমাদেরকে মেরে ফেলতো না, তোমার ধরে নিয়ে আসা পৃথিবী দেখেছে, তোমার বাবা মা দেখেছে, আমরা দেখেছি। আমি তো 90 সালে আন্দোলন করেছিলাম, আমি যেন এর সাথে প্রথমে রাজি হলাম না, মন্ত্রিত্ব নিতে গেলে অস্বীকার করলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আনলিমিটেড, যা আমি চাবো তাই। যারা মিডিয়েটর ছিল, নেগোসিয়েটর ছিল, তারা আমাকে বলে আপনি কী চাচ্ছেন, তারপরে আমার প্রশ্ন না, শেষ পর্যন্ত বলে আপনার জন্য একটু বুলেট উপেক্ষা করেছে, আমি ওটা ভালো দিন পেটে আমি খেতে রাজি আছি। আমি তো জিহাদের লাশ অপরাধ পাওয়াদের শপথ নেওয়ার পর আপনি বাড়ি যাইনি তো, আমি তো সাদের বাসায় বাসায়, দুর্গাধার ভট্টাচার্য, হাসানদার বাসায়, খন্দকার বাসায় বাসায়, সাদের বাসায় থাকতাম, শুধু মিছিলের সময় ক্যাম্পাসের বাইরে আমি যেতাম, যেহেতু আমি টার্গেট ছিলাম। তো সে আমাকে তো লাশ ফেলে দিতে পারতো, আমি তো সারেন্ডার করলাম না। তো তোমরা সারেন্ডার কেন করলে? তোমাদের কারণে অনেকগুলো ছেলেরা জীবন দিল, বাচ্চা ছেলেরা জীবন দিল,